আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু 23 জুন তাদের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আমরা দেখলাম যে বিএনপি মাঠে কিছুটা কৌশলে ছিল, জামাত কিছুটা ঝটিকা কিছু কর্মসূচি দেখিয়েছে। দুটি দলই আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলেছেন, কিন্তু আমরা যেটি দেখলাম একটি নিষিদ্ধ দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর কথা বলা হয়েছে এবং সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, 6টি জেলায় 18,000 পুলিশকে নামাতে হয়েছে। এতটা তৎপরতা কেন করতে হলো? না, একটা 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 দল যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, বিশেষ করে সরকার, তার দায়িত্ব থাকে কিন্তু তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এটা কিন্তু যে কোনো সরকারের দায়িত্ব। আমার মনে হয় সরকার, এর আগে আমরা গোপালগঞ্জে একটা ইনসিডেন্ট দেখেছিলাম, কিন্তু আমরা এনসিবির মিছিলের উপর হামলা করেছিল এবং এনসিবির নেতৃবৃন্দকে কীভাবে হেনস্থা করেছিল আমরা সেটা দেখেছিলাম। সরকার হয়তো সেই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে চায়নি, যার জন্য আগে থেকে সে একটা প্রিভেন্টিভ অ্যাকশন সে আগে নিয়ে রেখেছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ এখন রাজনীতি করার মতো সেই সক্ষমতা আওয়ামী লীগের নেই। এটা নিয়ে আমাদের হয়তো আমরা অতি বেশি সতর্ক ছিলাম, কিন্তু আমি ব্যক্তিগত ওই দিন রাত্রে আমি অনেকগুলো টকশোতে বলেছিলাম যে আওয়ামী লীগের বর্তমান বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি তৈরি করার কোনো সক্ষমতা নেই। কারণ যে দলটি 2000 লোককে হত্যা করেছে, যে দলটি 15 বছর রাজনীতিকে নির্বাসনে পাঠিয়েছে, যে দলটি গুমের মাধ্যমে প্রায় 3-4 হাজার লোককে হত্যা করেছে, যে দলটি আয়নাঘর তৈরি করেছে, যে দলটি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে একটি ভঙ্গুর অবস্থা তৈরি করেছে, সেই দল আবার বাংলাদেশে এসে মানুষের কাছে রাজনীতি করবে, এটা আপাতত ভাবার কোনো সুযোগ আমাদের নাই। তারা তো তৎপর হচ্ছে, তারা তো তৎপর হবার এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো নিউজ করা, আপনি বাংলাদেশে বসে করলো না আমেরিকাতে করলো না কেনিয়াতে বসে করলো, এটা তো আইডেন্টিফাই করার সুযোগটা খুবই কম। দেখলেই তারা অনেকটা বিশ্বাস করে, কারণ সেই ধরনের এখনো সচেতনতা তাদের মধ্যে আসে নাই। হয়তো মানুষের মধ্যে কিছুটা টেন্স কাজ করেছে, যার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। আমি মনে করি দ্য রাইট স্টেপ অ্যাগেনস্ট দ্য আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে। একটা কথা আপনার দেখতে হবে যে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যে জিনিসটা আমরা প্রায় লক্ষ্য করি, যেমন আপনার ঘটনা আপনি বিগত 2 মাসে মনে হয় 20টা ঘটনা দেখাতে পারবেন না। দিস ইজ ভেরি এক্সেপশনাল। তারপরেও এটাকে ইজ নট সাপোর্টিভ। এক্সেপশনালি হবে কেন? একজন মানুষের গায়ে হাত তুলবে কেন? একজন মানুষ তার মতামত দিচ্ছে, তার ইনফরমেশন সংগ্রহ করছে, এটা তার পেশাগত দায়িত্ব। এটা আমাদের দায়িত্ব ইজ টু হেল্প হিম। এটা যেই করুক, যে লেভেলের নেতাকর্মী করুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। ইনস্ট্যান্টলি ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সাংবাদিকদের বাড়ি যাওয়া হয়েছে, তার সঙ্গে দেখা করা হয়েছে, তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি দেখেছি বিএনপির পক্ষ থেকেও দায়িত্বশীল ব্যক্তিবর্গ তার বাড়িতে গিয়েছেন। আমি করি দিস ইজ গুড স্টার্ট, কিন্তু এটা আনএক্সপেক্টেড, সাপোর্টেড না। একটা হলেও সাপোর্টেড না, একাধিক হলে তো না। ম্যাচিউরিটি এটা একদিনে আসে না। এটা করতে পারলে নেশন বেনিফিট পায়, এটা করতে না পারলে হালকা হয়ে যাবে সব। যেমন ধরেন একটা রেগুলেটরি বডি আছে, মন্ত্রণালয় পারমিশন দেয়, লাইসেন্স দেয়, অনুমতি দেয়। এর মধ্যে এমন একটা সুইটেবল পরিবেশ তৈরি করা দরকার যেন সাংবাদিকদের স্বাধীনতার জায়গাটা খর্ব না হয়, আবার স্বাধীনতার নামে কেউ যেন অযথা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে। এইটার যে একটা হেলদি পরিবেশ, এই হেলদি পরিবেশটা যেদিন আমরা পাবো, সেদিন সাংবাদিকতা আর মর্যাদাবান হবে। আপনার কি মনে হয় তৃণমূল পর্যন্ত এই মেসেজগুলো যায়? আমি সবচেয়ে বেশি ওরিড অ্যাবাউট দি মর্যাদা, প্রফেশনাল ডিগনিটি। আমি আইনজীবী, আমার একটা ডিগনিটি আছে। আপনি সাংবাদিক, আপনার একটা ডিগনিটি আছে। আপনি লিখবেন, আপনি বলবেন। আপনি যদি এমন কথা বলেন যে সবাই হাসে, আমি আইনজীবী হিসেবে এমন কথা যদি বলি এভরিবডি লাফ, আমার মর্যাদা কী হবে? আমার ক্লাসের মর্যাদা কী হবে? আইনজীবী সম্পর্কে মানুষের ধারণা কী হবে? সে ফর এক্সাম্পল আমাদের পার্লামেন্টে যদি ডিপ ডিসকাশন হয়, একাডেমিক ডিসকাশন হয়, তথ্য প্রমাণ সহকারে বিতর্ক হয়, লাইভ বিতর্ক হয়, দেশের মর্যাদা বাড়বে। এক্স্যাক্টলি তাই। সাংবাদিকতার প্রফেশনালিজম যখন গভীরভাবে উপস্থাপিত হবে, এই পেশা উইল বি রেসপেক্টেড। সিমিলারলি আইন পেশাও কিন্তু তাই। ফলে আমি মনে করি নিয়ন্ত্রণের প্রশ্ন না, স্বাধীনতা খর্ব করার প্রশ্ন না, প্রশ্ন হলো ডিগনিটির। আমরা আমাদের ডিগনিটি নিয়ে কীভাবে নিজেদেরকে তখন তার স্ট্যান্ডিং ভালো থাকবে না। আমি আইনজীবী হিসেবেও যদি এলোমেলো কথা আইনের বাইরে গিয়ে বলতে শুরু করি, আমাকে কেউ রেসপেক্ট করবে না। এট দ্য সেম টাইম পিপল আর কনসাস। জার্নালিজম বলেন, পার্লামেন্টারিয়ান বলেন, উকিল সাহেবই বলেন, আর ডাক্তার সাহেবই বলেন, যদি সে বা তার বাউন্ডারি ক্রস করে, তাহলে পিপল উইল নট অ্যাকসেপ্ট ইট উইথ গুড গ্রেস। এখন কিন্তু এরকম। সেই জন্য আমার কথাটা হলো নো ইন্টারফারেন্স ইন ইউর ফ্রিডম। আপনাদের ফ্রিডমে কোনো ইন্টারফারেন্স হওয়া উচিত না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সকলেরই খেয়াল রাখা উচিত তিনি তার ফ্রিডমটাকে ভায়োলেট করছেন কিনা। আওয়ামী লীগের প্রাক্তন যেহেতু যাদের বিরুদ্ধে মামলা নেই, তারা ব্যক্তি হিসেবে অংশ নিতে পারবেন। আবার এটাকে অনেকে ঘুরপথে আওয়ামী লীগ নেতাদের বা আওয়ামী লীগের পুনর্বাসন বলছে। আপনার কাছে কি মনে হয়? ওনারা তো বলছেন যে এরকম কোনো, আমি শুনেছি সম্ভবত আপনি ডাক্তার জাহিদুর রহমান সাহেবের কথা বলছেন, আমি দেখেছি একটা কিন্তু এই ব্যাপারে ইলেকশন কমিশনের আইন প্রাধান্য পাবে। ইলেকশন কমিশনের আইনের সংশোধনীতে আমি দেখলাম
একটা ডিক্লারেশন দিতে হবে, ঘোষণা দিতে হবে যে অতীতে আমি কোনো কিংবা বর্তমানে আমি কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে বা কার্যক্রমের সাথে জড়িত নই। এই হলফনামা যদি এখানে সংযুক্ত থাকে তাহলে যে বা যারা এটার সঙ্গে যুক্ত থাকবেন আর এই হলফনামায় যারা স্বাক্ষর করবেন তাদের উপর একটা অটোমেটিক আইনি বার আসবে। এটি মাননীয় উপদেষ্টা সঠিকভাবে এই তথ্যটি নিয়েছেন কিনা আমার জানা নাই, বা দিস ইজ দি অ্যামেন্ডমেন্ট। এটা হলো সর্বশেষ ইলেকশন কমিশনের 4:1 আপনি এটাকে আর্টিফিশিয়ালি নর্মালসি দিতে পারবেন? এই যে 1,500 লোক মারা গেল তার বিচার দরকার না? ট্রাইব্যুনালে যে কেসগুলো আছে বিচার হবে না? সরাসরি গুলি করে যারা মৃত্যুবরণ করেছেন, সব যারা হেলিকপ্টার থেকে গুলি করেছেন, গুলির আদেশ দিয়েছেন, এটাকে বিচারের আওতাভুক্ত হওয়া উচিত না? নাকি আমরা বলবো রাজনৈতিক কারণে সব কিছুকেই আমরা লেট অফ দিয়ে দেব? নো, ইটস নট। 3টা এজেন্ডা নিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল, তার মধ্যে একটা মেজর ছিল সংস্কার, আরেকটা মেজর ছিল বিচার। বিচার তো চলছে। এই বিচারের জায়গায় নিশ্চয়ই আমি কোনো নিরপরাধ লোককে শাস্তি দেওয়ার পক্ষে নই, ডেফিনেটলি নট, কোনো দিনই না। আমরা চাই না কোনো নিরপরাধ লোক শাস্তির মুখোমুখি হোক, কিন্তু প্রকৃত অর্থে যিনি ক্রাইমটা করেছেন হি মাস্ট বি ট্রাইড। তো সামান্য বিষয় না, নিজের দেশের মানুষকে আপনি নিজে গুলি করে মেরে ফেলতেছেন, নিজের দেশের মানুষকে আপনি হেলিকপ্টার ফিট করে কামান ফিট করে গুলি করে মারছেন, নিজের দেশের মানুষের বিরুদ্ধে আপনি ট্যাঙ্ক চালিয়ে দিচ্ছেন, নিজের দেশের শিশুদেরকে, নিজের দেশের নারীদেরকে, একজন ফল বিক্রেতাকে, 2 বছরের শিশুকে। কার্যক্রম সেটি নিয়ে আপনি বেশ গণমাধ্যমে সরব ভূমিকা ছিলেন, সেটির একটা আপডেট জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে একজন সাবেক ব্যক্তিগত চিকিৎসকের এই ধরনের নিয়োগ বাতিল এবং বেতন ফেরতের নির্দেশকে আপনি সমর্থন করেন কিনা? ফার্স্ট হলো আদ্দিন হাসপাতাল। আদ্দিন হাসপাতাল আইন হলো যেদিন এটা ক্যান্সেল হয়েছে তার 30 দিনের ভিতরে সরকার অর্থাৎ স্বাস্থ্য সচিবের কাছে আপিল দায়ের করতে পারবে। আমার জানা মতে গত পরশুদিন আদ্দিন হাসপাতাল সরকারের কাছে আপিল দায়ের করেছেন যেন তাদের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়। আই এক্সপেক্ট, আই হোপ, কনসিডারিং দ্য কনটেক্সট অ্যান্ড দ্য রিয়ালিটি, সরকার এটি পুনর্বিবেচনা করবেন। ঘটনাটা ভালো জানি না, ওনার কি পরিচয় বা কি কারণে এটা নেওয়া হয়েছে আমি জানি না, তবে আমি মনে করি প্রফেশনাল রিজনে কাউকে আননেসেসারিলি পানিশ করা উচিত না। উনি কেন, কাউকেই না, আমি মনে করি। আর সেকেন্ড হলো কেউ যদি ক্রাইম করে হি মাস্ট বি ট্রাইড, কিন্তু প্রফেশনাল কারণে আমি দায়িত্ব পালন করেছি। কথা বলা হয়েছে তাকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এটি যেমন একটি ঘোষণা, আবার আদ্দিন হাসপাতালে নিষিদ্ধ করেছিল সরকার তাদের এক ধরনের একটি দুর্ঘটনার কারণে, সেটিও সরকারি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো আসলে হিতে বিপরীত হয়ে যাচ্ছে কিনা? না, আদ্দিন হাসপাতালের ব্যাপারে যেটা শিশিমণি সাহেব বলেছেন যে এটা এখন রিভিউ করা, আপিল করা হয়েছে, রিভিউ নিশ্চয়ই গভর্নমেন্ট তো একটা মানবিক গভর্নমেন্ট, আমি আশা করি যে এটা হয়তো তারা বিবেচনা করবে, কারণ আমরাও দেখছি ওখানে যেমন চিকিৎসার পাশাপাশি একটা মেডিকেল কলেজও আছে, এবং আমাদের এখানে ফরেন স্টুডেন্টও আছে। আসলে কোন শর্তে তাকে দেওয়া হয়েছে অথবা তার কর্মক্ষেত্রের এরিয়াটা কতটুকু, এগুলি সম্বন্ধে তো আমরা ডিটেলস জানি না, কি কন্ডিশনে তাকে দেওয়া হয়েছে, এই কারণে আমি বলতে পারবো না। তবে আমি এইটুকু বুঝিও যে কথাটি শিশিমণি সাহেব বলেছে যে প্রতিহিংসা বশবর্তী হয়ে কাউকে এই ধরনের করা ঠিক হবে না। তবে আমার মনে হচ্ছে নিশ্চয়ই যে কর্তৃপক্ষ এটা করেছে নিশ্চয়ই তো তারা টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি দেখেই করেছে, হয়তো উনি কোনোটা ব্যত্যয় করেছে কিনা তো আমরা জানি না। একযোগে 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল, মোট 18 জন যারা জামাত সমর্থিত আইন কর্মকর্তা তাদেরকে বলা হচ্ছে, তারা পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করতে তারা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল এবং বিচার বিভাগের স্বাধীন সচিবালয়ের প্রতিষ্ঠা সরকারের বিরোধিতার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন। এই আইন কর্মকর্তারা রাষ্ট্রের পক্ষে কাজ করার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, তারা তো জামাতের রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠা করার জন্য আদালতে যাননি বা বিচার বিভাগে যাননি, তাহলে কেনই পদত্যাগ করতে হবে? দেখেন, আমাদের দেশের এখনো কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস গঠিত হয়নি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাটর্নি সার্ভিসও গঠিত হয়নি। সংস্কারের একটা এজেন্ডা ছিল, বিচার বিভাগ স্বাধীনতা সংক্রান্ত যে সংস্কার এজেন্ডা ছিল তার মধ্যে একটা ছিল দেশে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউটরাল সার্ভিস এবং অ্যাটর্নি সার্ভিস গঠন করতে হবে। অর্থাৎ সরকার পরিবর্তনের সাথে সাথেই অ্যাটর্নি জেনারেল পরিবর্তন হবেন না, সরকার পরিবর্তনের সাথে সাথেই ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা পরিবর্তন হবেন না, এরা অ্যাপয়েন্টেডও হবেন ইন্ডিপেন্ডেন্টলি, যাবেনও ইন্ডিপেন্ডেন্টলি, কোনো সরকারের ভাগ্যের সঙ্গে তাদের ভাগ্য নির্ধারিত থাকবে না। কিন্তু আনফর্চুনেটলি এই সিস্টেম আমাদের দেশে এখনও বিল্ড আপ হয়নি। সরকার চলে যায়, দেখবেন অ্যাড করার কথা, এই রিসাফলটা তারা এখন এভাবে করেননি। রয়ে গেছে হলো ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল সেটার এই ধারাবাহিকতা চলছে, কিন্তু অ্যাটর্নি জেনারেলকে পরিবর্তন করেছেন, যেহেতু অ্যাটর্নি জেনারেল সাহেব নিজেই আইনমন্ত্রী হয়ে গেছেন। তো এটি কথা ঠিক, কোনো একটা অফিসে কাজ করব কি করব না এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এই অফিসে এখন কাজ করব না। বিরোধী দলের রাজনীতির সঙ্গে তারা জড়িত আছে, সরকারের সঙ্গে নানা বিষয়ে দ্বিমত আছে, পার্লামেন্টেও দ্বিমত আছে, রাস্তায়ও দ্বিমত আছে, তারা আবার জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত, তো তারা সেই অফিসে থেকে সরকারের সঙ্গে কাজ করার তো নীতিগতভাবে একমত নাও হতে পারে। তো এই যে স্বাধীনতা তার তো আছে, যে ব্যক্তি কাজ করবে তার মানে হচ্ছে এই সার্ভিস চার্জ দিবে না,
এতদিন দিয়েছে। সরকারেরও স্বাধীনতা আছে, কাকে নিবে কাকে নিবে না। সরকার যদি মনে করে এই ব্যক্তিবর্গদেরকে তারা অ্যাটর্নি জেনারেল অফিসে রাখবেন না, নতুন মানুষদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, ইট ইজ গভর্নমেন্ট রাইট। এট দ্য সেম টাইম যারা এটা এখানে অ্যাপয়েন্টেড হবেন তারাও, ইট ইজ দেয়ার রাইট, তাদের স্বাধীনতা, তারা এর অধীনে কাজ করবেন কি করবেন না। আমি দেখি জিনিসটা দ্যাট মাচ সিম্পল। ফলে একটা মতদ্বৈততা আছেই, জুলাই সনদকে কেন্দ্র করে একটা মতদ্বৈততা আছে, সংস্কারকে কেন্দ্র করে একটা মতদ্বৈততা আছে, তারপরে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েটকে কেন্দ্র করে একটা মতদ্বৈততা আছে। এটা আমরা আর্গু করেছি, ওপেনলি করেছি, পার্লামেন্টেও করেছি। বেশ কিছু অধ্যাদেশ নিয়েও একটা মতদ্বৈততা আছে। বিশেষ করে বিচার বিভাগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগ যে আইনটা করা হয়েছিল, সরকার তো সেই আইনটাকে অ্যাপ্রুভ করে নাই, সে অর্ডিন্যান্সটা বাতিল হয়ে গেছে। এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যে কারো থাকতে পারে, তো স্পেসিফিক্যালি তাদের রাইট আছে নট টু কন্টিনিউ, সরকারেরও রাইট আছে নট টু হায়ার দেম। ফলে আমি এটাকে এর বাইরে আর কোনো কিছু দেখি না। এবি মোশাররফ, আপনার কাছে কি মনে হয় 18 জন আইনজীবী একসাথে পদত্যাগ করলেন, যারা এই সরকারের সময়ও উনিই বলছিলেন যে সরকার যে সফল করেনি, তারা স্বেচ্ছায় তাদের দায়িত্ব থেকে চলে গিয়েছেন, কিন্তু 4 মাস তারা রাষ্ট্রের এই অ্যাটর্নি জেনারেল দপ্তরের দায়িত্ব পালন করতে পারলেন। এরপরে আবার তাদের হঠাৎ করে মনে হলো তারা দায়িত্ব পালন করতে পারছেন না। আপনারাও ইন্টারফেয়ার করেননি, এটা শিশিরমণি নিজেই বলছেন। তাহলে এই পদত্যাগকে আপনি আসলে যৌক্তিক মনে করেন কিনা? না, আমি মনে করি যে কোনো মানুষের একটা নিজস্ব কিন্তু আইডিওলজি আছে, একটা বিশ্বাস আছে। আমার একটা কর্মক্ষেত্রে আমার নিজের একটা স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে। এখানে আমি শিশিরমণির যথাযথ বলেছে, তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক আইডিওলজি বিলং করে। তারা হয়তো মনে করেছে আমার এই বিশ্বাসের সাথে আমি যে কারণে যুক্ত আছি এটা আমার পারস্পরিক কনফ্লিক্ট তৈরি করে, এই ক্ষেত্রে তারা সরে গেছে। আমি মনে করি ইজ দ্য রাইট ডিসিশন, কারণ আমি বিশ্বাস করি একটা, আর আমি করবো আলাদা একটা জিনিস, এটা কিন্তু ওই লোকটাকে কিন্তু স্বস্তি কখনো দিতে পারে না। আমি মনে করি ইজ দ্য রাইট ওয়ে। আর শিশিরমণি হিসাবে আর কিছু কথা বলেছে, যেমন সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয়, বিচারক নিয়োগ, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া। কমিশন, উনি এইগুলি নিয়ে বেশ কথাবার্তা বলেন। আমি দেখি তার ইউটিউবে দেখি বা টকশোগুলিতে দেখি। এখানে দেখেন বিএনপির একটা কিন্তু স্বতন্ত্র অবস্থান আছে সরকারের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট। সরকার বলেছে আমি কিন্তু জুলাই সনদ, আপনি দেখেন এখানে আমার মনে হয় শিশির সাহেবরা একটু কিছুটা কমপ্লেক্স করে ফেলে। একটা হলো জুলাই সনদ একটা জিনিস, আর জুলাই অর্ডার একটা জিনিস, আদেশ যেটা আমরা বলি, দুটোর মধ্যে দিবে। বিএনপি কি বলেছে? বিএনপি বলেছে যে জুলাই সনদে আমি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের 20 কোটি লোককে সাক্ষী রেখে আমি যে স্বাক্ষরটা করেছি সেটা আমি অক্ষর অক্ষরে পালন করবো। এই জায়গা থেকে বিএনপি কিন্তু এক তিলও সরে যায়নি। এবং শিশিরমণি একজন খুব বিজ্ঞ আইনজীবী, উনি নিশ্চয়ই জানেন যে বিগত সরকারের যে অর্ডিন্যান্সগুলি ছিল সেইগুলি সংসদ শুরু হওয়ার 1 মাসের মধ্যে ওইগুলোকে আইনে পরিণত করতে হবে। আপনি দেখবেন গভর্নমেন্ট কিন্তু যথাযথ কাজটি করেছে। প্রথম যেদিন আমাদের অধিবেশনটা শুরু হয়েছিল, ওটা উপস্থাপন করা হয়েছে, ওটাকে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে, 2-3 দিনের মধ্যে এটাকে আবার ফেরত আনা হয়েছে। শুধু তাই না, নট অনলি এই যে সংসদ সদস্য, ওই যে বিশেষ কমিটির বাইরেও জামাত ইসলাম একটা লোককে চেয়েছিল যে আমাকে অমুক লোককে, তাকেও কিন্তু ওখানে ওই মিটিং অংশগ্রহণ সুযোগ দিয়ে, অর্থাৎ এটা ওপেন ছিল। কারণ আমরা কি চেয়েছিলাম, একটা জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করছি, সেখানে সবার ঐক্যমতের ভিত্তিতে যে আমরা করতে পারি। সেখানে দেখেন আপনি বিশ্বের ইতিহাসে দিস দ্য রেকর্ড ফার্স্ট টাইম যে মাত্র 6 থেকে 7 দিনে 98টা অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে। এটা আগে কখনো আপনি বিশ্বের ইতিহাসে কোথাও পাবেন না হয়েছে। কেন? আমরা জুলাইয়ের প্রতি কমিটেড ছিলাম বলে কিন্তু এটা আমরা করেছি। তাহলে আর বাকি কেন 16টা তো না 20টা, 16টা কেন হয় নাই? 16টার মধ্যে জামাত ইসলামেরই 4টা নোট অফ ডিসেন্ট আছে ওই বিশেষ কমিটিতে। আর বিএনপিরও কিছু ছিল। বিএনপি বলেছে যেমন গুম কমিশন, বিএনপি বলেছে গুম কমিশনের সাথে মানবতা বিরোধী অপরাধ এর মধ্যে কনফ্লিক্ট করে। কারণ গুম কমিশনে যিনি তদন্ত করে রিপোর্ট দিবেন সেইটা ওইটা বাস্তবায়ন করে। মানে বলছেন ডাবল স্ট্যান্ডার্ড, আমরা ডাবল ওয়ার্ক আমাদের দরকার নেই, আমরা এমন আইন করতে চাই যে একটা সংস্থা এইটা করতে পারে। ডিফারেন্সটা কিন্তু এখানে। আরেকটা আমাদেরকে ব্যাপকভাবে ব্লেম দেওয়া হচ্ছে, সেটা হলো ওই যে জুলাই জাদুঘরের অধ্যাদেশ। সেখানে ছিল কি যে একজন বাইরের লোক ওইটার চেয়ারম্যান হবে। আমাদের এক সংসদ সদস্য প্রস্তাব করেছে যে না, বাইরের লোক করলে এটা একটা দীর্ঘমেয়াদী শত্রুতার একটা বিষয় হতে পারে, বরং এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে, যদি সংস্কৃতি মন্ত্রী যদি এটার সভাপতি হয় তাহলে দায়বদ্ধতা আরও বেশি হবে। জাস্ট এইটুক চেঞ্জ করা হয়েছে, কিন্তু সেইটাও শিশিরমণিরা মানতে কিন্তু পারে নাই। এখন আমরা বলেছি যে অধ্যাদেশগুলি আমরা বাতিল করেছি। আপনি দেখেন, আমি জানি না শিশিরমণি সেই মিটিংয়ে গিয়েছিলেন কেন, অলরেডি কিন্তু সরকার কাজ শুরু করেছে, গিয়েছেন আইন মন্ত্রণালয় দেখেন গিয়েছে। আমরা বলেছি আপনারাও অ্যাডভাইস করেন এখানে কিভাবে আরো শক্তিশালী করা যায়। সবাই মিলে, সকল স্টেক হোল্ডাররা মিলে আমরা এমন আইন করতে চাই যাতে বাংলাদেশে আর কখনো গুম ফিরে না আসে। আমরা এমন আইন করতে চাই যাতে এখন শাস্তির মেয়াদ হলে 14 বছর, আমরা এটাকে যাবজ্জীবন করতে চাই, ফাঁসি করতে চাই। এইটা কি বিএনপির দুর্বলতা না আইন বাস্তবায়ন করতে চায় না তার একটা অজুহাত? নো,
আমরা চাই যথাযথভাবে জাতির কাছে যে আমরা কমিটমেন্টগুলি করেছি সেই কমিটমেন্টগুলিকে আমরা বাস্তবায়ন করতে চাই। আমি আরেকটা উদাহরণ আমরা দিই, বিএনপি কতটুকু আন্তরিক সহনশীল উদার। আপনি দেখেন এখানে শিশির ভাই আছেন, জামাতের তো থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে। আমাদের ধরেন বিদ্যুতের একটা ক্রাইসিস দেখা দিয়েছে, বিরোধী দলের থেকে আমাদের মানে তেলের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে একটা সংসদের বিশেষ কমিটি হতে পারে। এখন দেখেন সংসদে আমরা হলাম 212 জন, মানে জাতীয়তাবাদী দলের পক্ষে বিএনপির এমপি, জামাতের হলো জোট সহ তারা 77 জন। আমরা কিন্তু দেখবেন 10 জনের কমিটি হয়েছে 5 জন, বিএনপির সাইড থেকে 5 জন, অপোনেন্ট থেকে 5 জন। তো এর চেয়ে উদার। আর আরেকটা বলি, জুলাই অধ্যাদেশ নিয়ে একটি মুলতবি প্রস্তাব এনেছিলেন বিরোধী দলীয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান। সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে 2 ঘন্টা আমরা আলোচনা করব টোটাল বিষয়ের উপর, এবং এটা কার্য উপদেষ্টা কমিটিতে সিদ্ধান্ত। সেখানে আপনি যদি দেখেন 77 জন সংসদ সদস্য আলোচনা করেছে 1 ঘন্টা 17 মিনিট, আর 212 জন সংসদ সদস্য যারা মালিক তারা আলোচনা করেছে 1 ঘন্টা 1 মিনিট। তা আপনি দেখেন আমরা কতটুকু উদার। আমরা চাই একটা কার্যকরী সংসদ হোক। জনাব এবিএম মোশাররফ, যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছিলাম সেই উত্তরটা একটু নিয়ে নিতে চাই। সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমি এখন শিশির মনিরের বক্তব্য শুনবো, কিন্তু যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করা বা বিচার বিভাগের স্বাধীন সচিবালয়ের প্রতিষ্ঠানে এই মুহূর্তে সরকারের অবস্থান কি? আমরা অবশ্যই এটা বিচার বিভাগ নিয়োগের আইন আমরা অবশ্যই করব। এখানে কৌশল আমি মানে আমার চেয়ে ভালো জানবে শিশির মনির। এখানে মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু নিয়োগের ক্ষেত্রে এমন কিছু সংকট তৈরি হয়েছে যেগুলি হয়তো অ্যাভয়েড করার জন্য এই আইনটা আপাতত পাস করা হচ্ছে না, এরকম মানে ইন্টারনাল কোনো সমস্যা আমি জানি না, সে ভালো বলতে পারে। শিশির মনির, এই যে জুলাই সনদ বাস্তবায়ন না নিয়ে একটি কথা, ওনারা তো সেই জুলাই সনদে সই করেছেন, সেটি প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে এমন মনে হচ্ছে কিনা যে ওনারা আসলে সংবিধান সংশোধনের দিকেই হাঁটছেন, কিন্তু সংস্কারের যে ধারণাটা বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, জুলাই সনদের প্রতিটা জিনিস একদম ভালোভাবে গ্রহণ করার যে বিষয়টি এসেছে, আপনার কাছে কি এখনো মনে হয় যে তারা সেই পথে হাঁটছেন না, তারা আসলে নিজেদের মতো করে সংবিধান সংস্কার করে ফেলবেন? না, আমার কাছে অন্য একটা জিনিস মনে হয় যে একটা গণভোট তো হয়েছিল, জি, গণভোটে এজেন্ডা দেওয়া ছিল, হ্যাঁ বলুন না বলুন, সেই গণভোটের সকলেই প্রচারণা করেছে, এভরিবডি এগ্রিড যে গণভোট হবে, কিন্তু গণভোটের রেজাল্টটার পরে কী হবে এটা কিন্তু বিএনপি কমপ্লাই করেনি। আমি মনে করি এটা সঠিক না, এটা আমার ওপিনিয়ন। আমার ভাই আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন অবশ্যই, কিন্তু উচিত ছিল এই গণভোটের প্রশ্নগুলিকে বাস্তবায়ন করা, এবং গণভোটের প্রশ্নটা বাস্তবায়ন করতে গেলে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা ছিল, এটা তো করা হয়নি। এই যে এটা না করাটা আমার বিবেচনায় ইতিহাসের কাছে একটা দায়বদ্ধতা আসবে, এখন না আসলেও ভবিষ্যতে আসবে। এই যে একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে প্রায় 18 মাস সময় গেল, এটিকে লিগ্যাল কাভারেজ কী হবে, এটা একটা সিরিয়াস আইনি বিতর্ক। এই আইনি বিতর্ক শুধুমাত্র কি বিএনপির জন্য দরকার? না। এটা কি শুধু জামাতের জন্য দরকার? ন। শুধু এনসিপির জন্য দরকার? ন। এটা ফর দি নেশন।